পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। সৌদিতে পৌঁছেছেন এরদোগান পথ্যে কি? ভেনেজুয়েলাকে তেল বিক্রির $200 মিলিয়ন ফেরত দিল যুক্তরাষ্ট্র। লিবিয়ায় বাড়ির ভেতরে যেভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য সম্পাদিত একটি বাণিজ্য চুক্তিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই চুক্তির অংশ হিসেবে নয়াদিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে। তবে রাশিয়া এই দাবিকে নিশ্চিত করেনি। ক্রেমলিন জানিয়েছে ভারতের পক্ষ থেকে জ্বালানি ক্রয় বন্ধের বিষয়ে এখনও পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বার্তা পায়নি। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি রাশিয়া সম্মান রাখে, তবে একই সঙ্গে নয়াদিল্লির সঙ্গে মস্কোর উন্নত কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পেসকভ আরও বলেন, রাশিয়া ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী এবং এই সম্পর্ক ভবিষ্যতেও এগিয়ে নেওয়ার বিষয়ে মস্কো দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে সোমবার ২রা জানুয়ারি ট্রাম্প ঘোষণা দেন, ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নামিয়ে আনা হয়েছে। তার দাবি অনুযায়ী এর বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল কেনার বিষয়ে সম্মত হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ফলে ট্রাম্পের ঘোষণাটি বাস্তবে কতটা কার্যকর হবে এবং নয়াদিল্লি সত্যিই রাশিয়ার তেল থেকে সরে আসবে কি না তা নিয়ে আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা রয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফারও প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু আখ্যা দিয়ে কথিত হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ঘরানার ওয়েবসাইট মিরোদভোরেৎস এর তথ্য ভাণ্ডারের বরাতে এ তথ্য সামনে এসেছে। মিরোদভোরেৎস সাধারণত যাদের ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বা রাষ্ট্রের শত্রু হিসেবে বিবেচনা করে তাদের ব্যক্তিগত তথ্য, পরিচয় ও অভিযোগ সেখানে প্রকাশ করে থাকে। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এই ওয়েবসাইটের কার্যক্রমকে বিতর্কিত ও বিপজ্জনক বলে সমালোচনা করে আসছে। ওয়েবসাইটটির অভিযোগ অনুযায়ী জিয়ান্নি ইনফান্তিনো রাশিয়ার প্রতিপদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা করেছেন এবং এর মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসন চালিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। বিশ্লেষকদের মতে ফিফার নেতৃত্বে ইনফান্তিনোর অবস্থান, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখার চেষ্টা কিয়েভপন্থী কট্টর গোষ্ঠীগুলোর অসন্তোষের কারণ হয়ে উঠেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ফিফা বা ইনফান্তিনোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রভাব কতটা গভীরভাবে আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসন ও ব্যক্তিদের ওপর পড়ছে এবং বিতর্কিত তালিকা প্রকাশের মাধ্যমে মতভিন্ন ব্যক্তিদের শত্রু আখ্যা দেওয়ার প্রবণতা কতটা ঝুঁকিপূর্ণ। ২ বছরেরও বেশি সময় পর সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি তিনি রিয়াদে আসেন এবং সফরকালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বার্তা সংস্থা এজেন্স ফ্রান্স প্রেস এএফপি জানিয়েছে, ২০২৩ সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। তখন তিনি মূলত বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রিয়াদে গিয়েছিলেন। তবে এবারের সফরের নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে এখনও আঙ্কারা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। একইভাবে রিয়াদের পক্ষ থেকেও সফরের ইস্যু নিয়ে কোনো বক্তব্য আসেনি। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা অ্যানাডোলু এজেন্সি জানিয়েছে, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হবে। সৌদি সফর শেষে এরদোগানের মিশরের রাজধানী কায়রো যাওয়ার কথা রয়েছে। এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। আরব কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগে তেহরান পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানালেও ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, কোনো চুক্তি না হলে এর ফলাফল হবে গুরুতর। ভেনেজুয়েলার তেল বিক্রির বকেয়া পাওনা পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ৪ঠা জানুয়ারি মার্কিন প্রশাসন জানায়, মোট $৫০০ মিলিয়ন মধ্যে অবশিষ্ট $২০০ মিলিয়ন ভেনেজুয়েলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে এই অর্থের বড় একটি অংশ পরিশোধ করা হয়েছিল। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তকে দুই দেশের দীর্ঘদিনের শীতল বাণিজ্যিক ও
রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা তেলের পাওনা ছিল। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ দীর্ঘদিন ধরে আটকে ছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতির ফলেই যুক্তরাষ্ট্র এই অর্থ ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতেই পদক্ষেপ ভবিষ্যতে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক পুনরুদ্ধারের পথ প্রশস্ত করতে পারে। লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার গাদ্দাফি এর সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফি এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার ৩রা জানুয়ারি গভীর রাতে রাজধানী ট্রিপোলি থেকে প্রায় ১৩৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জিনটান শহরে নিজের বাসভবনে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ারও প্রতিবেদনে বলা হয়েছে, ৪ জন সশস্ত্র বন্দুকধারী অত্যন্ত সুপরিকল্পিতভাবে হামলাটি চালায়। ঘাতকরা প্রথমে বাসভবনের নিরাপত্তা ক্যামেরা অচল করে দেওয়ার পর বাগানে সাইফ আল ইসলামের মুখোমুখি হয়ে তাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাইফকে মুজাহিদ হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন। গাদ্দাফি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন এক সময় এই হত্যাকাণ্ড ঘটল যখন সাইফ আল ইসলাম লিবিয়ার রাজনীতিতে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন। বিশ্লেষকদের আশঙ্কা, তার আকস্মিক মৃত্যু দেশটির ইতিমধ্যে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।